Samsung Galaxy S23FE. I mean fan edition. নট নেসেসারি যে এর ভিতরে ফ্যান থাকা লাগবে। এনিওয়ে ফ্যান এডিশন কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছিল, আপনাদের খেয়াল আছে হয়তো। স্যামসাং গ্যালাক্সি S20FE, S21FE, যেটা আমি নিজেই ব্যবহার করছি পার্সোনালি অনেক দিন। তো ওই ফোনগুলোর জনপ্রিয়তা মানে সেই লেভেলের ছিল, ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, বাইরের কান্ট্রি বলেন, অন্যান্য দেশগুলোতেও হেভি জনপ্রিয়তা ছিল। মাঝে S22FE-টা আসে নাই, বাট এবারে কিন্তু আমরা ফাইনালি পেয়েছি S23FE। এটা নিয়ে আমাদের বেশ জল্পনা কল্পনা ছিল এবং এক্সপেকটেশনটা একটু অন্য লেভেলে ছিল, বাট সেই লেভেলটা আসলে স্যামসাং খুব একটা পূরণ করতে পারেনি। মানে প্রিভিয়াস জেনারেশনের সাথে ইভেন যদি কম্পেয়ার করতে যাই, বেশ কিছু জায়গায় এটাকে আমি পিছিয়ে রাখতে পারি। আচ্ছা, এটার ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিংয়ের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, তো ওই পার্টগুলোতে আমি না যাই, সরাসরি টেস্টিং রেজাল্টগুলো সেগুলোই আলোচনা করবো আর কি। হ্যাঁ, আমাদের হাতের এই সুন্দর রিভিউ ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু ফোন ফিচার ভিডি, যাদের সব রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ, তাদের কাছে S23FE তো পাবেনই, S23 সিরিজের বাকি স্মার্টফোনগুলো তো রয়েছে এবং অন্যান্য সমস্ত স্মার্টফোনেই অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশন চেক করে নেবেন এবং আজকের দিনের কি প্রাইসটা আছে ওটাও কিন্তু মেনশন করা থাকলো, একটু চেক করে নেবেন এবং পছন্দ হলে তাদের থেকে অবশ্যই পারচেস করতে পারেন। অলরাইট, এই ফোনটা হাতে নিয়ে যে বিষয়টা আপনার ফার্স্টে মনে হবে সেটা হলো, ভাই এটা এত বড় সড়ো কেন? মানে এটার ভিতরে কি 6000 বা 7000 mAh এর ব্যাটারি নাকি? বেশ মোটা, মানে এত মোটা ফোন আমার মনে হয় না এই যুগে এসে আর খুব একটা চলে আর কি। তো ওরা আর একটু স্লিম করতে পারতো। তবে ভালো বিষয়, বডি ফ্রেমটা এবারে মেটাল দিছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং হাতে নিলে না মানে একটু এই যে সাইডের কর্নারের এগুলো হাতে লাগে আর কি, একটা ফিল দেয়। এত মোটা ফোন হওয়া সত্ত্বেও এতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা আবার ওরা দেয় না। এটা আবার কেন দেয় না ওরাই জানে। বাদ বাকি সবকিছুই আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে এবং এটার পজিশনও মোটামুটি ঠিকঠাক, ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেট রেজাল্ট দেয় আর কি। তো ডিজাইন ছেড়ে যদি ডিসপ্লে সেকশনে চলে আসি, ডিসপ্লেটা ভাই যথেষ্ট ভালো, খুবই ভালো। এখানে মূলত 6.4 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড প্যানেল রয়েছে, ডাইনামিক অ্যামোলেড 2x। তো এই ডিসপ্লেটা আসলে এক কথায় জোস। স্যামসাং এর এই প্যানেল নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। 120 Hz হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, 1400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। ডিরেক্ট সানলাইট একদম ক্লিয়ারলি ভিজিবল এই ডিসপ্লে। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, 120 Hz ঠিকভাবে পুশ করতে পারে। কালার একুরেসির দিক থেকে একুরেট কালার দিচ্ছে, বাট এইটার ভাই ভিউটা দেখুন বা নিচের লোয়ার সিনটা জাস্ট একবার দেখুন, মানে বিশাল বড় একটা জায়গা দিয়ে রাখছে, যেটা এই যুগের সাথে একদমই মানানসই না। ইভেন আমি চারিপাশের বেজেলগুলো যদি বলি, সেগুলো কিন্তু মোটামুটি বেশ মোটাই। তারপর ওইগুলো যারা রাখছিল অ্যাটলিস্ট লোয়ার সিনটা সমান করে দিলে বলতে পারতাম সিমেট্রিক্যাল টাইপের, কিন্তু এটা না। এটা তার প্রিভিয়াস জেনারেশনের ছোট ভাইয়ের থেকেও পিছিয়ে আছে এই জায়গায়। আগের থেকে মোটা এবং মানে বডি ফ্রেমও মোটা, চিন বেজেলও মোটা। ব্যাপারটা কেমনে গেল? মানে এই জিনিসটা তো দেখে অ্যাটলিস্ট ভালো লাগতেছে না। তারপর আরেকটা জায়গায় পরিবর্তন আনা উচিত ছিল স্মার্টফোনটার ডিজাইন। ওভারঅল ডিজাইনেও কিন্তু পরিবর্তন থাকা দরকার ছিল, কারণ এই ফোনটার ডিজাইন আপনি A24 এর সাথে মিলাতে পারবেন, S23 এর সাথে মিলাতে পারবেন, তারপর A34 এর সাথে মিলাতে পারবেন, A54 এর সাথে মিলাতে পারবেন। মানে প্রত্যেকটা ডিজাইন একদম সেম টু সেম, রিয়ার প্যানেলটা বিশেষ করে। তো কি আর করার। যাই হোক, ডিসপ্লেটা নিয়ে একদম সন্তুষ্ট আছি। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে আমরা এর থেকে খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে দাম অনুযায়ী পারফরমেন্সের কি অবস্থা? সাধারণত এফি সিরিজের ফোনগুলো মানুষজন কিন্তু একটু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়ার জন্য, কারণ যারা ওই S22 সিরিজ বা S23 সিরিজের ফোনগুলো ওইভাবে কিনতে পারতো না, তারা একটু কম দামের মধ্যে ওই ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাওয়ার জন্য এই ফোনটা নিত আর কি। হ্যাঁ, তো এটাতে ভালো প্রসেসর অবশ্যই থাকার কথা আছেও, সেটাও খারাপ প্রসেসর না। এটাতে রয়েছে Exynos 2200, এটা মূলত ইন্ডিয়া তারপর আমাদের এই এশিয়ার জন্য আর কি এটা দিয়ে আসছে। হ্যাঁ, তবে ইউএস ভ্যারিয়েন্ট আবার অন্য প্রসেসর রয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 1। এখন এই যে দুইটা প্রসেসর না, এই দুইটা প্রসেসরে মোটামুটি হিট জেনারেট করে, ওই স্ন্যাপড্রাগনও বলেন আর এটাও বলেন, দুইটাই মোটামুটি গরম হয়। যাক, গরম একটু পরে হই আমরা, তার আগে আর কি কি আছে জানা যাক। এটার অপারেটিং সিস্টেমে রয়েছে কিন্তু One UI 5.1 বেসড অ্যান্ড্রয়েড 13। 4 বছরে তারা মেজর আপডেট দেবে, তো এটা ভালো বিষয়। 4টা মেজর আপডেট আপনি পাবেন, 4টা অ্যান্ড্রয়েড পাওয়া যাবে। পাশাপাশি One UI নিয়ে তার নতুন করে কিছু বলার নাই। One UI জোস ভাই, এক কথা জোস। অ্যান্ড্রয়েডের মধ্যে আমি বলবো, পার্সোনালি আমি বলবো অ্যান্ড্রয়েডের মধ্যে একদম বেস্ট ইউআই। এক একজনই এক একটা ভালো লাগতেই পারে, বাট আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার মনে হয় যে কারোরই ভালো লেগে যাওয়ার কথা। সেই সাথে এটার র্যাম রম ভ্যারিয়েন্ট আমরা দেখি, দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8/128, 8/256 GB ভ্যারিয়েন্টে পাওয়া যায় আর কি। তো ডে টু ডে ইউজেস মাল্টিটাস্কিং এর রেজাল্ট খুবই ভালো ছিল। র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো আসলে One UI, প্লাস রেগুলার কাজ বাস সবকিছু আমরা দেখছি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিন্তু বেশি নিচ্ছে না, কোনো ধরনের ল্যাগ হিসাবের দেখা পাইনি। তবে হ্যাঁ, ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে ফোনটা হিট জেনারেট করছিল। আবার যখন কিনা আমরা এটা নিয়ে ছাদে গিয়ে ছবি তুলছিলাম গরমের মধ্যে, তখন দেখছিলাম এটা একটু বেশিই গরম হয়ে যায়। আর যখন কিনা একটু এটা মানে ওভারহিট হতে শুরু করে, তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপও কম দিতে থাকে, ব্যাটারি বেশি বার্ন করে আর কি। পাশাপাশি এই রেজাল্টটা আমরা দেখছিলাম গেমিং এর ক্ষেত্রেও। আমরা এই স্মার্টফোনটা তো বেশ কয়েকটা গেম প্লে করি, পাবজি, সিওডি, অ্যাসপালস 9, এমনকি আমরা জেনশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম। তো পাবজি নিয়ে বলতে গেলে ফার্স্টেই HDR আলট্রাতে এটা সাপোর্ট নেয়, তবে স্মুথ নিয়ে এক্সট্রিম আপনি প্লে করতে পারবেন। স্মুথ, এক্সট্রিম
এটা ভালো, এই কম্বোটা সুন্দর খেলা যায়। বাট আমরা হাইয়েস্ট রেঞ্জে দেখছিলাম ফোনটা ভালো রকমের গরম হয়। নট অনলি পাবজি, আমরা প্রত্যেকটা গেমে দেখছিলাম এটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে এবং গেমিং টাইমে ব্যাটারিও বেশি বার্ন করছিল। তবে বেশি গরম হয়েছে পাবজি এবং জেনশন ইম্প্যাক্টে, বাকি গেমগুলো মোটামুটি ডিসেন্ট রেজাল্ট দিয়েছে। এখন হয় কি, এটা তো ধরুন হাই মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ না, তারও উপর একটা ফোন রাইট নাও 70K এর আশেপাশে। তো সেরকম প্রাইস পয়েন্টে যদি আপনি চিন্তা করেন আমি এটা দিয়ে গেমিংই করবো, গেমিংয়ের জন্য এই ফোনটা কিনবো, তাহলে এর থেকে ভালো অপশন কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে। বাট যদি মনে হয় না আমার মোটামুটি সমস্ত প্যাকেজ লাগবে, তখন গিয়ে এটা নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন। আদারওয়াইজ কিন্তু পারফরমেন্স নিয়ে আপনাদের কাছে কিছুটা কমতিই লাগতে পারে। আর এই প্রসেসর, মানে এই যে দুইটা প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং এইটা, দুইটাতেই না একটু এই যে গরম হওয়ার ইস্যুটা আছে। তো এটা যদি বলি পরবর্তীতে এটা আসলে আপডেট দিয়ে অনেক বেশি অপটিমাইজ করে ফেলবে, অনেকটাই কম গরম হতে দেখবেন। আমার মনে হয় না যে সেটা আসলে খুব একটা সম্ভব হচ্ছে। যাই হোক, সবাই তো আর পারফরমেন্সের জন্য কিনবে না, অনেকের কাছে ক্যামেরাও ভেরি করে এবং FE এই সিরিজটাতে আমরা জানি ক্যামেরা রেজাল্টটা বেশ ভালো হয়ে থাকে। তো ওনার কি অবস্থা? রিয়ারে 3টে শুটার আছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস আছে। এরপরে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স, আর তারপরে রয়েছে একটি আলট্রাওয়াইড শুটার যা 12 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 10 মেগাপিক্সেলের। তো ডিলাইট কন্ডিশনের ছবিগুলো যেমনটা দেখছেন, মানে আমি যদি বলি আমার কথা, এক্সপেকটেশন যতটা বেটার ছিল বা এইটার যে কারেন্ট প্রাইস, সেই জায়গা থেকে মনে হয় একটু রেজাল্টে পিছিয়ে আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই খারাপ না, শার্পনেস ডিটেল ভালো দেখা যায়। কালার অ্যাকুরেসির দিক থেকে স্যামসাংয়ের যে নিজস্ব টোনটা, সেটা আমরা খুব ভালোভাবে দেখছি, যে বিষয়টা ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে। প্রসেসিং ভালো ছিল এবং শাটার স্পিড, ডেপথ অফ ফিল্ড আর ক্যাপচারিং টাইম সব কিছু মিলে কিন্তু পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, এখানে সমস্যা নেই। বাট তারপরও কেন যেন মনে হচ্ছে যে এটা থেকে আরেকটু বেটার রেজাল্ট আসতে পারতো, একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতো রেজাল্ট আসতে পারতো। এখন যদি কিনা আমি এটাকে, মানে এটার যে দাম, লাইক যখন আসলো তখন একদম 70K এর মতো ছিল, এখন যে অনেক কমে গেছে এমনও না, সেই জায়গা থেকে আপনি যদি কম্পেয়ার করেন S23 সাথে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় কিঞ্চিত পিছিয়ে পড়বে। ইভেন ক্যামেরাতেও, মেন ক্যামেরা ডাইনামিক রেঞ্জটা আমরা ভালো দেখছি, শ্যাডো ডিটেল মোটামুটি ডিসেন্ট আছে, লো লাইটের দিকে কিছুটা সফট হয়, নাইট মোড অন করে নিলে বেশ ভালো ছবি পাওয়া যায়। নাইট মোডটা নিয়ে আবার মোটামুটি আমি সন্তুষ্ট আছি। এর পোর্ট্রেট মোডটা মনে হয় অনেকের কাছে ভালো লেগে যাবে, যেহেতু এখানে টেলিফটো জুম লেন্সটা রয়েছে, তো একটু জুম করে আর কি পোর্ট্রেট মোড নেয়, এর ফলে ব্যাকগ্রাউন্ডের আর কি ডেপথ অফ ফিল্ডটা বেশ ভালো লাগে দেখতে। ইভেন ব্লারনেসটাও কিন্তু অনেকটা ন্যাচারাল, কিছুটা ডিএসএলআর টাইপ লাগে আর কি। এসডি ডিটেকশনও ভালো আছে, কালার কন্ট্রাস্টও ভালো লেগেছে। আছে আলট্রাওয়াইড শুটার, যেটা 12 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরার মতো অতটা ডিটেলের ছবি না দিলেও এটা অনেক আলট্রাওয়াইড থেকেই বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু যেমনটা আমরা দেখছি প্রপার লাইট পেলে এটার থেকে কিন্তু বেশ ভালো ছবি বের করা সম্ভব। ইভেন কর্নার এরিয়াগুলোতে মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারছে, শ্যাডোতেও কিন্তু মোটামুটি ভালোই ডিটেল আমরা দেখতে পাচ্ছি। 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ডেলাইট কন্ডিশনে কিন্তু ভালোই ছবি দিচ্ছে, যদিও ওই মেইন ক্যামেরার মতো এখানে আমরা হালকা একটু ওয়ার্ম একটা টোন লক্ষ্য করছি এবং স্কিনটা হালকা একটু গ্লো করে, মানে তুলনামূলকভাবে। তো এটা ভালো লাগতেছে, খারাপ না। ডাইনামিক রেঞ্জটা একটু পিছিয়ে থাকবে মেইন ক্যামেরা থেকে, বাট ম্যাক্সিমাম সিনারিতে দেখছি এটা ভালো রেজাল্ট দিচ্ছে। লো লাইটের দিকে কিছুটা সফট হলেও ওভারঅল ভালো ছবি দিচ্ছে আর কি। মেইন ক্যামেরাটা ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 24fps, 8Kটা এখানে আছে, তো চাইলে 8K তো শ্যুট করা যাবে, বাট আমার কাছে আর কি বেশি ভালো লাগছিল 4K 60fpsটা, এবং স্ট্যাবিলিটিও কিন্তু ভালো পেয়েছি এই স্মার্টফোনে। ভিডিওটা কাজে লাগবে বোথ সাইডের, আপনি সামনে পিছনে বোথ সাইডে কিন্তু 4K 60fps রেকর্ড করতে পারছেন। কিছু ভিডিও স্যাম্পল থাকলো, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এর ভিডিও কোয়ালিটি ভালোই লেগেছে। স্মার্টফোনটিতে রয়েছে স্টেরিও স্পিকার এবং ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, দুইটা প্রায় কাছাকাছি লাউডনেসের সাউন্ড দিচ্ছে, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নেই, বেস এবং ক্ল্যারিটি বোথ ঠিকঠাক ছিল। ইয়ারপিসের সাউন্ড আমরা ভালো পেয়েছি। এই স্মার্টফোনটা যতখানি মোটা, আমি ভাবছিলাম তো মনে হয় 6-7 হাজার এমএএইচ এর ব্যাটারি আছে, কিন্তু আসলে না ভাই, দুঃখজনক হলেও সত্যি, এটার মাঝে ব্যাটারি রয়েছে 4500 এমএএইচ এর, আর বক্সে আপনি পাবেন কিচ্ছু পাবেন না, কোনো চার্জার নেই, কেবল আছে। তো চার্জিং সিস্টেম সাপোর্ট করে 25 ওয়াটের। আর স্যামসাং আসলে এর উপরে তো যাচ্ছেন, আপনারা জানেন 25 পর্যন্তই আসলে দিচ্ছে, তো ওটাই কিনে নিতে হবে, অথবা আপনার কাছে হয়তো আছে। তো ব্যাটারি ছোট হলেও এর ব্যাকআপ কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি একদিন ঠিকভাবে চালানো যায়, বাট দিন শেষে অবশ্যই আপনাকে চার্জ করতে হবে। আর যদি হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো দুবারও চার্জ করতে হতে পারে, লাইক যখন ফোনটা গরম হয়ে যায়, আমি বলছিলাম ব্যাটারি বেশি বার্ন করে, তো ওরকম যদি ইউজার হয়ে থাকেন তাহলে ব্যাটারি ব্যাকআপ একটু প্যারা খাইতে পারেন। এখন স্যামসাংয়ের এই স্মার্টফোনটার মানে একে তো ডিজাইন বলেন, সামনে পিছনে পাশে বসে সব জায়গায় কিছুটা ঝামেলা আছে, যেগুলো বললামই। পাশাপাশি এইটার প্রাইসিংটা না ঠিক হয় নাই। ইন্ডিয়ার প্রাইসিং থেকে বাংলাদেশের প্রাইসিং যে বেশি এমনটা না, বাট ইন্ডিয়ার প্রাইসিংই ঠিক হয় নাই, ওটা আরও কম দামে লঞ্চ হওয়া উচিত ছিল আমার যা মনে হয়। তো এই মুহূর্তে আপনি চয়েস করতে চাইলে আমার মনে হয় এরই ভাই স্যামসাং গ্যালাক্সি S23 ওটাকে চয়েস করা যায়। আর যদি এটার দাম কমে, কোনো কারণে কমে আরও, তখন গিয়ে এটা আপনি চয়েস করতে পারেন। তারপরেও যদি ভালো লেগে যায় ডেফিনেটলি আপনি চয়েস করবেন। কেমন কি রেজাল্ট ছিল জানলেনই তো, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবার সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।